একবার ভাবুন তো, কোনো মানুষের পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট অন্য একটা কোম্পানির এআই এর সাথে রীতিমতো দরকষাকষি করছে। হ্যাঁ, আর সবচেয়ে মজার ব্যাপার হলো মানুষটা কিন্তু একটা আঙুলও ছোঁয়াচ্ছে না। একদম। আর এভাবেই ব্যবসার জন্য একটা সফটওয়্যার সাবস্ক্রিপশনও কেনা হয়ে যাচ্ছে। এটা কিন্তু ভবিষ্যতের কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য নয়। আজ ২০২৬ সালের ৪ এপ্রিল, আর এটাই এখনকার একদম বাস্তব চিত্র। রাইট, আর এই পরিবর্তনটা কিন্তু রাতারাতি হয়নি। ঠিক বলেছেন। তো আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এই ধরনেরই কিছু অভাবনীয় পরিবর্তনের পিছনের বিজ্ঞানটা বোঝার চেষ্টা করব। আমাদের হাতে আজ রয়েছে ফুল স্টোরি, স্ট্রাইপ, কগনিজেন্ট, ডেডলাইন ফানেল এবং কেপিএমজির মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের বিশাল সব রিসার্চ পেপার ও কেস স্টাডির ডেটা। তথ্যের একটা বিশাল ভান্ডার বলা যায়। হ্যাঁ, আর আজকের মিশনটি খুব স্পষ্ট। এই ২০২৬ সালে $2.5 ট্রিলিয়ন বিশাল ডিজিটাল প্রোডাক্ট ইন্ডাস্ট্রিতে কিভাবে একটি লাভজনক ব্যবসা দাঁড় করানো যায়, তাকে অপটিমাইজ করা যায়। এবং শেষ পর্যন্ত ইন্টেলিজেন্ট অটোমেশনের মাধ্যমে এন্টারপ্রাইজ পর্যায়ে স্কেল করা যায়। রাইট, তার আদ্যপান্ত বিশ্লেষণ করা। মানে কয়েক বছর আগেও ডিজিটাল প্রোডাক্টের ব্যবসা ছিল অনেকটা অন্ধকারে ছড়রা গুলি ছোড়ার মতো, কিছু একটা তো গায়ে লাগবেই। কিন্তু এখন এটি একটি লেজার বিম তৈরি করার মতো বিষয়, একদম নিখুঁত, ডেটা নির্ভর আর লক্ষ্যভেদী। আর সেই লেজার বিমটি কিভাবে তৈরি করতে হয়, আজ আমরা সেটাই ডিকোড করব। তথ্যের এই বিশাল জট পাকানো জগৎ থেকে আমরা শুধুমাত্র সবচেয়ে কার্যকরী কৌশলগুলোর মেকানিজম, মানে ভেতরের কলকবজাগুলো খুলে দেখব, যাতে যাদের মনে হচ্ছে এত এত তথ্য, তাদের বিষয়টা পরিষ্কার হয়ে যায়। একদম। যারা এই আলোচনাটি শুনছেন তাদের অন্তত এইটুকু আশ্বস্ত করতে পারি যে এখানে শুধু কি করতে হবে তার কোনো বোরিং তালিকা থাকবে না, বরং প্রতিটি বিষয়ের পেছনের কেন এবং কিভাবে কাজ করে তা নিয়ে আমরা বিশ্লেষণ করব, যাতে কোনোভাবেই ইনফরমেশন ওভারলোড মনে না হয়, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। আচ্ছা, তাহলে একদম গোড়া থেকেই শুরু করা যাক। যে কোনো ফানেল বা মার্কেটিং স্ট্র্যাটেজি সাজানোর আগে তো একটা প্রোডাক্ট লাগবে, রাইট? অবশ্যই, প্রোডাক্ট ছাড়া তো ফানেল কাজ করবে না। কিন্তু এই চ্যাট জিপিটি যুগে, যেখানে এআই কয়েক সেকেন্ডে যে কোনো জেনেরিক ইনফরমেশন দিয়ে দিতে পারে, সেখানে সাধারণ কন্টেন্ট বা প্রোডাক্টের তো কোনো দাম থাকার কথা নয়। একদমই না। জেনেরিক প্রোডাক্ট এখন মৃতপ্রায়। মানে ধরুন, কেউ যদি এখন সাধারণ একটি মার্কেটিং কোর্স বিক্রি করতে চায়, বাজারে তার টিকে থাকার সম্ভাবনা তো প্রায় শূন্য। এর বদলে ফ্রিল্যান্স ডিজাইনারদের জন্য নোশন সিআরএম এই ধরনের কিছু অনেক বেশি লাভজনক হতে পারে। সোর্সগুলো ঘাটলে দেখা যায় যে কোনো ব্যবসায়ের লাভের মূল শর্তই হলো হাইপার স্পেসিফিক হওয়া। হ্যাঁ, গ্রাহকের এমন কোনো নির্দিষ্ট সমস্যার সমাধান করা যা সে নিজে শত চেষ্টা করেও পারছে না। ডেডলাইন ফানেলের রিসার্চ অনুযায়ী লাভজনক ডিজিটাল প্রোডাক্টের মূলত 3টি টিয়ার বা স্তর থাকে। আচ্ছা, সেগুলো কি কি? প্রথমটি হলো হাই টিকেট নলেজ অ্যাসেট, যেমন ধরুন কোনো কোহর্ট ভিত্তিক কোর্স বা ডান ফর ইউ সিস্টেম, যেখানে ক্লায়েন্টের কাজটা এক্সপার্টরাই পুরোপুরি করে দেন, রাইট? ঠিক। এরপর দ্বিতীয়টি হলো হাই ইউটিলিটি টুলস, যেমন সাবস্ক্রিপশন মডেলের মাইক্রোস্যাস বা এক্সক্লুসিভ পেড কমিউনিটিগুলো। আচ্ছা, আর 3 নম্বরটা? তৃতীয়টি হলো ভলিউম অ্যাসেট, মানে প্যাসিভ ইনকামের জন্য বিভিন্ন টেমপ্লেট বা এআই প্রম্পট লাইব্রেরি বিক্রি করা। বুঝতে পেরেছি। আচ্ছা, এই তিনটেকে যদি আমরা প্রতিদিনের জীবনের সাথে মেলাতে চাই, মানে একটু সহজ করে বোঝার জন্য। হ্যাঁ, বলা যায় টিয়ার 1 হলো কোনো 5 স্টার রেস্টুরেন্টের ডিনার করার মতো, রাইট, যেখানে প্রিমিয়াম একটা এক্সপিরিয়েন্সের জন্য বেশি টাকা দেয়া হয়। রাইট। আর টিয়ার 2 তাহলে ওই জিমের মাসিক মেম্বারশিপের মতো, মানে নিয়মিত ব্যবহারের জন্য যেটা নেওয়া হয়। একদম। আর টিয়ার 3 হলো অফিসে যাওয়ার পথে ছটজলদি 1 কাপ কফি কিনে নেওয়ার মতো। তিনটেতেই কিন্তু লাভ আছে, কিন্তু ব্যবসার ইঞ্জিন তো সম্পূর্ণ আলাদাভাবে কাজ করে প্রতিটা ক্ষেত্রে। ঠিক তাই। আর ঠিক এই জায়গাতে এই বিজনেস মডেলগুলোর পেছনের অর্থনীতিটা আমাদের একটু তলিয়ে দেখা প্রয়োজন। মানে ফিজিক্যাল আর ডিজিটাল প্রোডাক্টের পার্থক্যটা? হ্যাঁ, ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে প্রতিটি পণ্য তৈরিতে আলাদা খরচ আছে, কিন্তু ডিজিটাল প্রোডাক্টের মূল নীতিটি হলো একবার বানাও, বারবার বিক্রি করো। বিল্ড ওয়ান্স, সেল টুয়াইস। একদম। যেহেতু এখানে বারবার উৎপাদনের কোনো খরচ নেই, তাই প্রফিট মার্জিন সহজেই 70 থেকে 95% পর্যন্ত হতে পারে। তবে মজার ব্যাপার হলো ডিজিটাল ক্রিয়েটাররা সবচেয়ে বড় যে ভুলটা করেন তা হলো প্রোডাক্ট বানাতেই মাসের পর মাস সময় ব্যয় করে ফেলা। ঠিক ধরেছেন। সফল উদ্যোক্তারা এই ঝুঁকি এড়াতে স্মোক টেস্ট পদ্ধতি ব্যবহার করেন। দাঁড়ান, এই স্মোক টেস্ট
জিনিসটা একটু ক্লিয়ার করা দরকার। নাম শুনে তো মনে হচ্ছে প্রোডাক্ট না বানিয়েই শুধু ধোঁয়াশা তৈরি করা। এটা কি ক্রেতাদের সাথে এক ধরনের প্রতারণা নয়? প্রথম শুনলে সেরকমই মনে হয়। মানে প্রোডাক্টের অস্তিত্বই নেই, অথচ মার্কেটিং করা হচ্ছে। আপাত দৃষ্টিতে সেরকম মনে হলেও মেকানিজমটা আসলে অন্যরকম। এটি কোনো মিথ্যা প্রতিশ্রুতি বা স্ক্যাম নয়। স্মোক টেস্ট হলো মূলত প্রোডাক্ট তৈরির আগেই একটি সাধারণ ওয়েটিং লিস্ট বা ল্যান্ডিং পেজ তৈরি করা। আচ্ছা, ট্রাফিকের মাধ্যমে চাহিদা যাচাই করে নেওয়া। হ্যাঁ, সেখানে স্পষ্টভাবে বলা থাকে যে প্রোডাক্টটি এখনও ডেভেলপমেন্ট বা তৈরির পর্যায়ে আছে। যদি কেউ আগ্রহী হন তবে তারা ইমেল দিয়ে ওয়েটিং লিস্টে যুক্ত হতে পারেন। বুঝতে পারছি। ধরুন একটি পেজে 1000 মানুষ ভিজিট করল এবং তার মধ্যে 10 থেকে 20% মানুষ তাদের ইমেল দিয়ে আগ্রহ দেখালো। এই ডেটা পাওয়ার পরই কেবল উদ্যোক্তা বুঝতে পারেন যে হ্যাঁ, এই প্রোডাক্টের আসলেই কোনো বাজার চাহিদা আছে। ও আচ্ছা, তখন তিনি সেটি তৈরিতে সময় ও মূলধন বিনিয়োগ করেন। একদম। এটি মূলত অন্ধের মতো কাজ করে রিসোর্স নষ্ট করা ঠেকানোর একটি পরীক্ষিত বিজ্ঞান। তার মানে এটি আসলে অন্ধভাবে পাহাড় থেকে ঝাঁপ না দিয়ে আগে নিচে জাল পাতা আছে কিনা তা চেক করে নেওয়া। দারুণ একটা উপমা, ঠিক তাই। এখন ধরা যাক আমাদের হাতে একটি নির্দিষ্ট, পরীক্ষিত এবং স্মোক টেস্ট করা প্রোডাক্ট আছে। এরপরই তো আসল চ্যালেঞ্জ, মানুষকে কিভাবে সেটি কিনতে উদ্বুদ্ধ করা যায়। হ্যাঁ, এখানেই ফানেল অপটিমাইজেশন চলে আসে। ফুল স্টোরির ডেটায় আইডা মডেল নামের একটি কনসেপ্ট নিয়ে অনেক কথা বলা হয়েছে। মানে অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিজায়ার এবং সবশেষে অ্যাকশন। রাইট, আইডা মডেল। বলা হচ্ছে একটি মার্কেটিং ফানেলে নাকি ভ্যালু ল্যাডার বা মূল্যের সিঁড়ি তৈরি করতে হয়। শুরুতে একটি বিনামূল্যের লিড ম্যাগনেট বা পিডিএফ গাইড দেওয়া হয়। তারপর হয়তো 27 থেকে $49 একটি ছোট দামের প্রোডাক্ট, যাকে ট্রিপওয়্যার বলা হয়, সেটা অফার করা হয়। হ্যাঁ, আর সবশেষে গিয়ে মূল বা কোর প্রোডাক্টটি সামনে আনা হয়। কিন্তু আমার এখানে একটা খটকা লাগছে। কি রকম? এই যে ধাপে ধাপে কাস্টমারকে একটা ফানেলের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এতে কি মানুষ বিরক্ত বোধ করেন না? ধরুন কেউ একটা ফ্রি গাইড নিতে এলো আর তাকে একের পর এক আপসেল করে দামি প্রোডাক্ট গচানোর চেষ্টা করা হচ্ছে। এটা তো উল্টো ব্র্যান্ডের ইমেজ নষ্ট করার কথা, তাই না? এই প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক এবং এইখানেই ফানেল সাইকোলজির আসল ম্যাজিকটা লুকিয়ে আছে। আচ্ছা, যদি আপসেলগুলো শুধুমাত্র টাকা খসানোর উদ্দেশ্যে করা হয় তবে মানুষ অবশ্যই বিরক্ত হবে। কিন্তু ডেডলাইন ফানেলের ডেটা যদি আমরা বিশ্লেষণ করি তবে দেখব এই ভ্যালু ল্যাডার আসলে জোর করে কিছু গছানো নয়। তাহলে এটা কি? এটি হলো ধাপে ধাপে বিশ্বাস অর্জনের একটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া। একজন অপরিচিত মানুষকে হুট করে $1000 একটি প্রোডাক্ট কিনতে বললে তিনি স্বভাবতই পিছিয়ে যাবেন, কারণ সেখানে রিস্ক বা ঝুঁকি অনেক বেশি। হ্যাঁ, স্বাভাবিক। কিন্তু একটি বিনামূল্যের গাইড বা ছোট্ট $27 একটি টুল যখন কারো জীবনের বা ব্যবসার একটি নির্দিষ্ট ছোট সমস্যার খুব চমৎকার সমাধান দেয়, তখন ওই ব্র্যান্ডের প্রতি তার একটি প্রাথমিক আস্থা তৈরি হয়। অর্থাৎ ছোট সমস্যার সমাধান দিয়ে প্রমাণ করা যে আমরা আসলেই কাজটা পারি। একদম তাই। ভ্যালু ল্যাডারের প্রতিটি ধাপ আসলে কাস্টমারের আগের সমস্যার সমাধান করে নতুন একটি সমস্যার দরজা খুলে দেয়। মানে বলতে চাচ্ছেন একটার সাথে আরেকটা লিঙ্ক করা। হ্যাঁ, যেমন ধরুন একটি ফ্রি গাইড হয়তো শেখালো কিভাবে পডকাস্ট শুরু করতে হয়। সেটা পড়ার পর কাস্টমারের মনে হবে পডকাস্ট তো শুরু করলাম, কিন্তু অডিও এডিট করব কিভাবে? ও রাইট। আর ঠিক তখনই ট্রিপওয়্যার প্রোডাক্ট হিসেবে একটি সস্তা অডিও এডিটিং টেমপ্লেট অফার করা হয়। যখন সেটাও দারুণ কাজ করে তখন কাস্টমার নিজেই মূল কোর্সের জন্য আগ্রহী হয়ে ওঠেন। বুঝতে পেরেছি। আর ডেটাও তো বলছে কাস্টমার ধরে রাখার হার বা রিটেনশন যদি মাত্র 5% বাড়ানো যায় তবে মুনাফা 25% থেকে 95% পর্যন্ত বেড়ে যেতে পারে। হ্যাঁ, কারণ একজন নতুন কাস্টমার জোগাড় করার চেয়ে পুরনো সন্তুষ্ট কাস্টমারের কাছে বিক্রি করা অনেক সহজ এবং কম খরচের। পয়েন্টটা বেশ ইন্টারেস্টিং। তার মানে বিক্রি করাটাই শেষ কথা নয়, বরং জার্নিটাকে লজিক্যাল করা। এই জার্নির আরেকটা বড় অংশ হলো পেমেন্ট বা চেকআউট প্রসেস। খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ। স্ট্রাইপের গাইডলাইন অনুযায়ী প্রাইসিং মডেলগুলো যেমন টিয়ার্ড, ইউজেজ বেসড বা ফ্রিমিয়াম, এগুলোর পাশাপাশি সাবস্ক্রিপশন ম্যানেজমেন্টের দিকেও নজর দেওয়া খুব জরুরি। একটা ডেটা দেখে আমি বেশ চমকে উঠেছি আসলে। কোন ডেটাটা? দীর্ঘ ফর্ম বা জটিল চেকআউট প্রসেসের কারণে
প্রায় 70% মানুষ নাকি কার্ট পরিত্যাগ করে বা কেনাকাটা মাঝপথেই ছেড়ে দেয়। হ্যাঁ, এটাকে বলা হয় চেকআউট ফ্রিকশন। আর সাবস্ক্রিপশন মডেলে পেমেন্ট ফেল হলে স্ট্রাইপ স্মার্ট রিট্রাই নামের একটি মেকানিজম ব্যবহার করার কথা বলছে। এই স্মার্ট রিট্রাই ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে? এটি কি শুধু বারবার কাস্টমারের কার্ডে চার্জ করার চেষ্টা করে? না না, শুধু বারবার চার্জ করলে তো সেটা ব্যাংক থেকে স্প্যাম হিসেবে ব্লক হয়ে যেতে পারে। হ্যাঁ, সেটাই তো হওয়ার কথা। স্ট্রাইপের স্মার্ট রিট্রাই মেকানিজমটা অনেক বেশি সূক্ষ্ম। এটি মেশিন লার্নিং ব্যবহার করে বিশ্লেষণ করে যে ঠিক কোন সময় বা বারে পেমেন্ট আবার চেষ্টা করলে সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আচ্ছা, মানে কাস্টমারের ডেটা থেকে প্যাটার্ন খোঁজে। একদম। ধরুন সিস্টেম ডেটা থেকে বুঝতে পারল যে একজন নির্দিষ্ট ক্রেতার কার্ডে সাধারণত মাসের 5 তারিখে বা সপ্তাহের মঙ্গলবার রাতে ফান্ড অ্যাভেলেবল থাকে। ও ওয়াও! তখন সিস্টেমটি বোকার মতো প্রতিদিন চার্জ না করে ঠিক ওই নির্দিষ্ট সময়েই পেমেন্টের রিকোয়েস্ট পাঠাবে। এতে একদিকে যেমন কাস্টমারের বিরক্তি কমে, অন্যদিকে সাবস্ক্রিপশন বাতিল হওয়ার হারও নাটকীয়ভাবে কমে যায়। তার মানে এই ছোট ছোট ঘর্ষণ বা ফ্রিকশনগুলো কমানোই হলো ফানেল অপটিমাইজেশনের মূল কথা। ঠিক তাই। এই ছোট ছোট ডিটেইলগুলোই আসলে বড় পার্থক্য গড়ে দেয়। আচ্ছা, আমরা তো প্রোডাক্ট তৈরি করলাম, ফানেল বানালাম, চেকআউটও মসৃণ হলো, কিন্তু ব্যবসা যখন বড় হতে শুরু করে তখন তো সবকিছু একা হাতে সামলানো অসম্ভব। হ্যাঁ, ম্যানুয়ালি সব করা সম্ভব হয় না। আর ঠিক এই পয়েন্টেই 2026 সালের গেম চেঞ্জার হিসাবে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এন্ট্রি ঘটছে। সোর্সগুলো বলছে ডিজিটাল প্রোডাক্ট ক্রিয়েটরদের কন্টেন্ট তৈরির গতি এআই এর কল্যাণে 300 থেকে 500% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এটা একটা বিশাল লাভ। হ্যাঁ, যে হাই টিকেট কোর্স বানাতে আগে 6 মাস লাগত, সেটি এখন মাত্র 6 সপ্তাহে নামিয়ে আনা সম্ভব হচ্ছে। ভিডিও এডিটিং, ডিজাইন থেকে শুরু করে কপিরাইটিং, সব কিছুর প্রোডাকশন টাইম এখন জাদুকরীভাবে কমে গেছে। সত্যি বলতে এআই প্রোডাকশনের চেহারাটাই বদলে দিয়েছে। কিন্তু এর চেয়েও বড় যে বিপ্লবটার কথা বারবার উঠে আসছে তা হলো এজেন্টেক কমার্স। এটি আমার কাছে সবচেয়ে অদ্ভুত লেগেছে। বলা হচ্ছে মানুষ নাকি এখন আর নিজে ওয়েবসাইট বা গুগলে প্রোডাক্ট খুঁজবে না। না, তাদের পার্সোনাল এআই এজেন্ট তাদের হয়ে খুঁজবে। হ্যাঁ, এই এজেন্টেক কমার্স কনসেপ্টই তো সত্যি মার্কেটিংয়ের পুরো ব্যাকরণ উল্টে দিচ্ছে। একদম। এতদিন আমরা জানতাম কাস্টমারকে কনভিন্স করতে হলে প্রোডাক্ট ডেসক্রিপশনে ইমোশনাল ট্রিগার থাকতে হবে, ইমোশন দিয়ে বিক্রি করতে হবে। রাইট। কিন্তু এখন যদি একজন কাস্টমারের পার্সোনাল এআই এজেন্ট, ধরুন তার নাম এজেন্ট এক্স, অনলাইনে ঘুরে ঘুরে দেখে কোন সফটওয়্যারটি তার বসের জন্য সবচেয়ে ভালো হবে, তখন কিন্তু সেই এআই এজেন্ট কোনো ইমোশনাল গল্প পড়বে না। সে তো আর ইমোশন বোঝে না। ঠিক, সে খুঁজবে সলিড ডেটা, ফিচার অ্যান্ড লজিক। তার মানে দাঁড়াচ্ছে আমাদের ওয়েবসাইটের প্রোডাক্ট ডেসক্রিপশনগুলো এখন আর শুধু মানুষের জন্য লেখা হলে চলবে না, সেগুলোতে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি বান্ধব সাধারণ কথার মতো বিবরণ থাকতে হবে। হ্যাঁ, যাতে অন্য প্রান্তের একটি এআই খুব সহজে সেটি স্ক্যান করে বুঝতে পারে যে এই প্রোডাক্টটি তার হিউম্যান ক্লায়েন্টের সমস্যার সমাধান করতে পারবে কিনা। এই পুরো ব্যাপারটা তো রীতিমতো মাথা ঘোরানোর মতো। পাশাপাশি সোর্সগুলোতে পাইরেসি ঠেকাতে ডাইনামিক ওয়াটারমার্কিংয়ের কথাও বলা হয়েছে। তবে এই সব কিছু শোনার পর আমার মাথায় একটা ভিন্ন চিন্তা ঘুরপাক খাচ্ছে। কি চিন্তা? যদি এআই আমাদের হয়ে প্রোডাক্ট বানায়, এআই যদি সেটা মার্কেটিং করে, আবার অন্য প্রান্তের এআই যদি সেটা কিনেও নেয়, তাহলে এই পুরো লুপের মধ্যে মানুষের আসল কাজটা কি? আমরা কি তাহলে ধীরে ধীরে অপ্রয়োজনীয় হয়ে পড়ছি? খুব গভীর একটা প্রশ্ন, কিন্তু উত্তরটা হলো না। মানুষ কোনোভাবেই অপ্রয়োজনীয় হয়ে পড়ছে না, বরং মানুষের ভূমিকার বিবর্তন ঘটছে। বিবর্তন বলতে? এআই হলো একটি অত্যন্ত শক্তিশালী অ্যাম্প্লিফায়ার বা সক্ষমতা বাড়ানোর মাধ্যম। এটি মানুষের বিকল্প নয়। আচ্ছা, এআই হয়তো 1 মিনিটে 10টা ভিন্ন ভিন্ন ল্যান্ডিং পেজের কপি লিখে দিতে পারবে, কিন্তু কোন কপিটি মানুষের বাস্তব জীবনের কষ্টের সাথে, অনুভূতির সাথে সত্যিকার অর্থে কানেক্ট করবে, সেই জাজমেন্ট বা বিচার করার ক্ষমতা এখনও কেবল মানুষেরই আছে। অর্থাৎ ইমোশনাল ইন্টেলিজেন্সটা মানুষেরই দিতে হবে। একদম। ব্র্যান্ডের নিজস্ব ভিশন এবং গুণগত মান বজায় রাখতে হিউম্যান এআই কোলাবোরেশন অপরিহার্য। যারা এআইকে অন্ধভাবে সবকিছু করতে দেয়, তাদের প্রোডাক্ট খুব দ্রুত জেনেরিক এবং বোরিং হয়ে যায়। মানে এআই জেনারেটেড আবর্জনায় পরিণত হয়। হ্যাঁ,
আর যারা এআইকে টুল হিসেবে ব্যবহার করে নিজেদের সৃজনশীলতাকে মানুষের ইমোশনের সাথে যুক্ত করে, তারাই আসল ভ্যালুটা তৈরি করতে পারে। রাইট, অর্থাৎ যন্ত্র যতই উন্নত হোক, সেটার স্টিয়ারিং হুইল মানুষের হাতেই থাকতে হবে। ঠিক তাই। এবার চলুন এই স্কেল বা পরিধিটাকে আরও একটু বড় করা যাক। এতক্ষণ তো আমরা ক্রিয়েটর বা ছোট টিমের কথা বললাম, কিন্তু যখন কোনো ব্যবসা বিশালাকার এন্টারপ্রাইজে পরিণত হয়, হাজার হাজার কর্মী থাকে, তখন তো শুধু চ্যাট জিপিটি আর কাজ চলে না। না, তখন পুরো প্রাতিষ্ঠানিক কাঠামোর অটোমেশন প্রয়োজন হয়। কগনিজেন্ট এবং ইনফোনোভাসের প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানগুলোকে এখন সাধারণ আরপিএ বা রোবোটিক প্রসেস অটোমেশন থেকে বেরিয়ে এসে ইন্টেলিজেন্ট অটোমেশন অ্যাট স্কেলে যেতে হচ্ছে। এখানে প্রসেস মাইনিং নামের একটি দারুণ প্রযুক্তির কথা উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, যা পরিপক্ক প্রতিষ্ঠানগুলোর 50%-এরও বেশি ব্যবহার করছে। এই প্রসেস মাইনিং আসলে কিভাবে কাজ করে? প্রসেস মাইনিংকে খুব সহজে বুঝতে হলে একে একটা ডিজিটাল ট্রাফিক হেলিকপ্টারের মতো ভাবা যেতে পারে। ট্রাফিক হেলিকপ্টার, ইন্টারেস্টিং। ধরুন, কোনো বিশাল কোম্পানিতে একটা নির্দিষ্ট কাজ শেষ হতে বারবার দেরি হচ্ছে। এখন ম্যানেজার যদি প্রতিটি কর্মীকে গিয়ে জিজ্ঞেস করেন কেন দেরি হচ্ছে, একজন এক একটা কারণ দেখাবে। হ্যাঁ, সবাই তো নিজের দোষ থাকতে চাইবে। ঠিক, কিন্তু প্রসেস মাইনিং সফটওয়্যার কাউকে কিছু জিজ্ঞাসা করে না। এটি সরাসরি কোম্পানির বিভিন্ন সিস্টেমের ইমেল টাইম স্ট্যাম্প, সিআরএম আপডেট বা লগ ফাইলের ডিজিটাল ফুটপ্রিন্টগুলো স্ক্যান করে। আচ্ছা, মানে ডেটার গভীরে চলে যায়। হ্যাঁ, এরপর এটি ম্যাপ করে দেখিয়ে দেয় যে দেখুন, ফাইলটা লিগ্যাল ডিপার্টমেন্টে যাওয়ার পর গড়ে 5 দিন আটকে থাকছে। ও, মানে মানুষের অনুমানের ওপর নির্ভর না করে সরাসরি ডেটা বিশ্লেষণ করে বের করে যে সিস্টেমের ঠিক কোথায় ট্রাফিক জ্যামটা লেগে আছে। একদম। এরপর ইন্টেলিজেন্ট অটোমেশন ব্যবহার করে ওই নির্দিষ্ট জ্যামটা ছাড়ানোর ব্যবস্থা করা হয়। এই উপমাটা দারুণ কাজ করেছে। তার মানে সমস্যার মূল উৎপাটন করা। কিন্তু ডেটা বলছে এন্টারপ্রাইজ পর্যায়ে এই স্কেলিংয়ের মূল বাধা কিন্তু প্রযুক্তিগত নয়। না, বাধাগুলো মূলত অন্য জায়গায়। হ্যাঁ, 68% প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখা যায় মূল বাধা হল কমপ্লায়েন্স ও সিকিউরিটি টিমের কড়াকড়ি, অভিজ্ঞ জনবলের অভাব এবং কর্মীদের নতুন প্রযুক্তি মেনে নেওয়ার অনীহা, যাকে আমরা চেঞ্জ ম্যানেজমেন্ট বলি। চেঞ্জ ম্যানেজমেন্ট একটা বড় ইস্যু। এই সমস্যাগুলো সমাধানের জন্য সোর্সগুলোতে সিটিজেন ডেভেলপার মডেল এবং হাব অ্যান্ড স্পোক সেন্টার অফ এক্সেলেন্স বা সংক্ষেপে সিওই এর কথা বলা হয়েছে। সহজ কথায়, ব্যবসার সাধারণ কর্মীদেরও নিজেদের কাজের অটোমেশন নিজেরাই তৈরি করার সুযোগ দেওয়া হচ্ছে। হ্যাঁ, নো কোড বা লো কোড প্ল্যাটফর্মের মাধ্যমে। কিন্তু এখানে তো একটা বড় ধরনের কনফ্লিক্ট বা দ্বন্দ্ব তৈরি হওয়ার কথা। কেন মনে হচ্ছে এমন? মানে যদি এইচআর বা মার্কেটিং বিভাগের সাধারণ কর্মীরাই নিজেরাই কোড ছাড়া অটোমেশন বানিয়ে ফেলে, তাহলে তো কোম্পানির আইটি বিভাগের কোনো দরকারই থাকে না। আইটি বিভাগ তো এর চরম বিরোধিতা করার কথা। প্রথম দেখায় এমনটা মনে হওয়া কিন্তু খুব স্বাভাবিক। কিন্তু হাব অ্যান্ড স্পোক মডেলটার মেকানিজম বুঝতে পারলে দেখবেন আইটি বিভাগ মোটেই অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে না। তাহলে তাদের কাজটা কি দাঁড়াচ্ছে? বরং তাদের কাজ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একে একটা সাইকেলের চাকার সাথে তুলনা করা যায়। চাকার মাঝখানে থাকে হাব বা কেন্দ্র, আর চারিদিকে ছড়িয়ে থাকে স্পোক বা স্প্রিংগুলো। আচ্ছা, এখানে আইটি বিভাগ হলো সেই হাব। তাদের কাজ এখন আর কর্মীদের ছোটখাটো সফটওয়্যার ঠিক করে দেওয়া নয়। তাদের কাজ হলো পলিসি, ডেটা সিকিউরিটি এবং গভর্নেন্স নিশ্চিত করে একটি নিরাপদ কাঠামো তৈরি করা। মানে একটা বাউন্ডারি তৈরি করে দেওয়া। ঠিক। আর স্পোকগুলো হলো মার্কেটিং বা এইচআরের মতো বিজনেস ইউনিট। তারা আইটি বিভাগের তৈরি করা ওই নিরাপদ বাউন্ডারির ভেতরে থেকে নিজেদের প্রয়োজনীয় অটোমেশন নিজেরাই তৈরি করে। বুঝতে পেরেছি। ডেটা বলছে পরিপক্ক প্রতিষ্ঠানগুলোতে অটোমেশনের 70 থেকে 80% ফান্ডিং এখন আর আইটি বিভাগের বাজেট থেকে আসে না, সরাসরি বিজনেস ইউনিটগুলো থেকে আসে। এর মানে হলো নিজের সমস্যার সমাধান করার ক্ষমতা সরাসরি সেই কর্মীর হাতেই তুলে দেওয়া হচ্ছে, যে সমস্যাটি সবচেয়ে ভালো বোঝে। একদম তাই। আর আইটি শুধু নিশ্চিত করছে যেন এই প্রক্রিয়ায় কোম্পানির কোনো সংবেদনশীল ডেটা লিক না হয়ে যায়। বিষয়টা অনেকটা হাইওয়ে তৈরি করে দেওয়ার মতো, যেখানে গাড়ি চালাবে যার যার বিজনেস ইউনিট, কিন্তু ট্রাফিক রুলস ঠিক করবে আইটি। চমৎকার বলেছেন। আমরা আজকের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি পুরো জার্নিটার দিকে একবার ফিরে তাকাই, আমরা দেখলাম কিভাবে একটি হাইপার স্পেসিফিক প্রোডাক্টের আইডিয়া স্মোক টেস্টের মাধ্যমে যাচাই করতে হয়। হ্যাঁ, তারপর ভ্যালু ল্যাডারের মাধ্যমে ধাপে ধাপে ফানেল তৈরি করা। রাইট। এরপর জানলাম কিভাবে এআই এবং এজেন্টিক কমার্সের মতো অত্যাধুনিক প্রযুক্তি এই প্রক্রিয়াকে রকেটের গতি দিচ্ছে।
আর সবশেষে ইন্টেলিজেন্ট অটোমেশন ও প্রসেস মাইনিংয়ের মাধ্যমে কিভাবে পুরো এন্টারপ্রাইজকে একটি ডিজিটাল শক্তিকেন্দ্রে রূপান্তর করা সম্ভব তার ব্লুপ্রিন্ট দেখলাম। একেবারে পূর্ণাঙ্গ একটা চিত্র। এই পুরো তথ্যের পাহাড় থেকে একটি বিষয় খুব পরিষ্কার, তা সে একটি ছোট এক্সেল টেমপ্লেট বিক্রি হোক বা বিশাল কোনো সাস কোম্পানি চালানো হোক, সাফল্যের মূল দর্শন একটাই, আর তা হলো মানুষের একটি সুনির্দিষ্ট সমস্যার সবচেয়ে কার্যকরী সমাধান দেওয়া এবং প্রযুক্তির মাধ্যমে সেই ভ্যালু ডেলিভারির কাজটিকে ঘর্ষণমুক্ত বা স্বয়ংক্রিয় করা। একদম সঠিক বিশ্লেষণ। প্রযুক্তি যতই বদলাক, টুলস যতই স্মার্ট হোক না কেন, ব্যবসার একেবারে কেন্দ্রে সবসময় থাকবে মানুষের সাইকোলজি আর ভ্যালু ক্রিয়েশন। এআই বা অটোমেশন শুধু সেই ভ্যালু ডেলিভারি করার মাধ্যমগুলোকে আগের চেয়ে হাজার গুণ দ্রুত এবং নিখুঁত করছে। হ্যাঁ, যারা 2026 সালের এই নতুন ইকোসিস্টেমের মেকানিজম বুঝে নিজেদের খাপ খাইয়ে নিতে পারবেন, আগামী দশকের ডিজিটাল অর্থনীতি মূলত তাদেরই দখলে থাকবে। বিদায় নেওয়ার আগে যারা শুনছেন তাদের জন্য একটি গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। জাস্ট একটু ভাবুন, এই 2026 সালে দাঁড়িয়ে যদি এআই নিজে একটি প্রোডাক্ট তৈরি করতে পারে, সেটির মার্কেটিং কপি লিখতে পারে, আর অন্য প্রান্তের এআই এজেন্ট যদি ইমোশন বাদ দিয়ে সলিড লজিক দিয়ে সেই প্রোডাক্ট তার হিউম্যান ক্লায়েন্টের হয়ে কিনেও নিতে পারে, তবে 2030 সালের ডিজিটাল ইকোনমিতে একজন মানুষ উদ্যোক্তার আসল মূল্যটা কোথায় গিয়ে দাঁড়াবে? সত্যি ভাবার মতো একটা বিষয়। শুরুতে যেমন বলেছিলাম, এখন ব্যবসা হলো লেজার বিম তৈরির মতো নিখুঁত একটি বিষয়, কিন্তু যখন লেজার বিম তৈরি করা এবং সেটি ফায়ার করার পুরো দায়িত্ব যন্ত্রের হাতে চলে যাবে, তখন কি মানুষের কাজ শুধু লক্ষ্যের নিশানা ঠিক করে দেওয়াতেই সীমাবদ্ধ থাকবে, নাকি উদ্যোক্তা শব্দটার সংজ্ঞাই নতুন করে লিখতে হবে? দারুণ একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর কোনো ডেটাবেসে নেই, এর উত্তর খুঁজতে হবে নিজেদেরই। আজকের গভীর আলোচনায়